নমস্কার, আপনাদের সঙ্গে আবার দেখা। আমাদের একটু যান্ত্রিক গোলযোগের কারণে অনুষ্ঠানটি একটু আগে শুরু হয়েও বন্ধ হয়ে গিয়েছিল। তো আবারও সেই একই কথা নিয়ে চলে এলাম অনুষ্ঠান স্মৃতির খোঁজে। সরাসরি লাইভ ফোন ইন প্রোগ্রাম। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, আপনারা যুক্ত হবেন। ফোন নাম্বার স্ক্রিনের উপরে রয়েছে 6292242337, 6292242338। এই নাম্বারে আপনারা ফোন করবেন, আমরা রয়েছি আপনাদের সঙ্গে। এবং আজকে আমাদের আলোচনার বিষয় স্মৃতির খোঁজেতে আমরা বহু স্মৃতি নিয়ে তো আলোচনা করি। দেখুন, আমরা হয় আস্তিক নয় নাস্তিক, আমরা দু ধরনের মানুষ আছি। একদল মানুষ যারা ঈশ্বরে বিশ্বাস করি, যারা ঈশ্বরে বিশ্বাস করি, যদি ভগবানে বিশ্বাস করি তাহলে আমরা ভূতেও বিশ্বাস করি। আর একদল মানুষ হচ্ছে নাস্তিক, যারা কিছুই বিশ্বাস করেন না। তারা মনে করেন আমার এই জন্মটা হয়েছে, চারপাশে এই যে আমরা ভোগ করছি সব কিছু, আকাশ থেকে বাতাস নিচ্ছি, চারপাশ থেকে আকাশের থেকে সূর্যের থেকে আলো নিচ্ছি, ফল ফুল খাচ্ছি প্রকৃতি থেকে, এসবটা আমার পাওয়ারই ছিল। আমি জন্মেছি এবং মরে যাওয়ার পরে আর কিছুই থাকবে না। কিন্তু যারা আমরা আস্তিক মানুষ, এখানে অন্য কারোর কোনো কৃতিত্ব নেই বলে নাস্তিকরা মনে করেন। কিন্তু যারা আস্তিক মানুষ, আমি নিজে খুব আস্তিক। আমি মনে করি যে এটা আমার একটা ঋণ। যখন আমি জন্মালাম, এই পৃথিবীর বুকে আমি হাঁটছি, আমি বাতাস নিচ্ছি, আমি অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি বলেই বেঁচে আছি, নিঃশ্বাস নিতে পাচ্ছি, সূর্যের আলো পাচ্ছি পর্যাপ্ত পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পাচ্ছি, তাই আমরা সুস্থ আছি। আমি মনে করি যে প্রকৃতি আমাদের অপর্যাপ্ত একদম খাবার, পর্যাপ্ত খাবার যোগান দিয়ে চলেছে, ফলমূল, ঘাস টাস, সমস্ত শাকসবজি, তার ফলে আমরা কিন্তু বেঁচে রয়েছি। তো এই ঈশ্বরের অনুভূতি আপনাদের জীবনে কিভাবে হয়েছে? নিশ্চয়ই কোনো না কোনোভাবে যারা আপনারা আস্তিক, আমাদের জীবনে ঈশ্বরকে আমরা অনুভব করেছি। সেই অলৌকিক ঘটনা আপনাদের জীবনে কি ঘটেছে যদি আজকে আমাদের সঙ্গে স্মৃতির সঙ্গে ভাগ করে নেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, শুভ দীপ্ত শ্যামাশ্রী বলুন। হ্যাঁ, গুজরাট থেকে শ্যামাশ্রী বন্দ্যোপাধ্যায় বলছি। আচ্ছা, তোমার কেমন আছো ভাই? ভালো আছি, হ্যাঁ হ্যাঁ ভালো আছি। বৃষ্টি হচ্ছে তো কলকাতায়? না, খুব একটা হচ্ছে না। আমি আজকে কি বৃষ্টি হয়েছে? মনে হয় বৃষ্টি হয়নি সকাল থেকে। আচ্ছা, যাই হোক, এখানকার তুলনায় ভালোই হচ্ছে। আচ্ছা, তুমি কি অম্বুবাচী তিথিতে কামরূপ কামাখ্যায় গিয়েছিলে? ওটা আমি যাই। সেই বিষয়, আচ্ছা তুমি যাও। আজকে সেই বিষয়ে আবরণের অনুষ্ঠানে তুমি বলছিলে, তা তোমার কথা পুরোটা শোনা হয়নি, আমি একটু লেটে শুনেছি। আজকে তো স্নানযাত্রা পূর্ণিমার দিন, আমি একটু পুজোর কাজে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, তোমার কথাগুলো যদি আবার একটু রিপিট করো, তাহলে আমাদের তোমার কথা শুনে আমরা একটু পুণ্য অর্জন করতে পারি। না না, আমি বলছিলাম যে আমি ওখানেও আমাদের আবরণের দর্শক রয়েছেন, সেটাই বলছিলাম। বলুন, ওইটাই গল্প করছিলাম যে ওখানেও রয়েছেন দর্শক। আমি আমার একটু আমার নিজেই খুব হয়ে দিয়েছিলাম। আমার হাজব্যান্ড মারা যাবার পর আমি অন্য একটা চ্যানেলে জগৎজননী মা শারদা এই সিরিয়ালটা দেখতাম। আমরা দুজনে বিকেল 6টা থেকে 6:30 হতো। তা উনি মারা যাবার পরও আমি না অনুষ্ঠানটা দেখতে ছাড়িনি, কারণ রামকৃষ্ণ সারদা মঞ্চে আমরা দীক্ষিত। আর অনুষ্ঠানটা ভীষণ ভালো লাগতো শুনতে, ঠাকুরের কথা। আর আমার নাতনিও আমার কোলে বসে অনুষ্ঠান তো দেখতো। যাই হোক, উনি মারা যাওয়ার আমি দেখছি, বাড়িতে তো কেউ নেই, আমি আর আমার ছেলেই থাকি, ছেলে তো অফিস। তা দেখছি ঠাকুরের শেষ অবস্থায়, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শেষ অবস্থায় ক্যান্সার হয়েছিল। উনি গলা রেখে কিছুই খেতে পারছিলেন না। তা যাই হোক, ওনার খিচুড়ি খাবার খুব ইচ্ছে হয়েছিল। তা খবর পাঠালেন মা শারদা ওনাকে খিচুড়ি রান্না করে দেবেন। তা রান্না করে নিয়ে এসে দিয়েছেন, যে ঠাকুর খাবেন বলেছেন, একটু খাওয়াই। তা আমার নাকের সামনে যে কোথা দিয়ে যে খিচুড়ির গন্ধ তনুশ্রী এসে গেল, আমি আজও বুঝতে পারি না এই অলৌকিক ঘটনা আমাকে কে দেখালো। আমি স্তম্ভিত হয়ে গেলাম যে ঘটনাটা এত নিমেষের মধ্যে। আমি কাউকে কোনোদিন, আমার স্বামী তো নেই, স্বামীর কাছে সব কথা বলতাম, কেউ নেই, কাউকেই বলতে পারিনি। আর তুমি যে বিষয়ে কথা বলছো, গল্পটা সত্যি খুব সুন্দর। আর তোমার
সাজ পোশাকও আজকে খুব সুন্দর আমার লাগছে, আজকের বিশেষ দিনে তোমার খুব ভালো লাগছে। আমি তো ওই ঘটনায় না আমি হয়েছিলাম। তারপর আমি একজনকে বলেছিলাম যে এসব ব্যাপারে বিশ্বাস করে, সে বলছে তোমার একাগ্রতা, তোমার কনসেন্ট্রেশন এত সুন্দর যে তুমি ওই মানে নিমেষের মধ্যে গন্ধটা পেয়ে আমি হয়ে গেলাম। আজও সেই কথা মনে পড়লে তনুশ্রী আমার ভয়ে কাঁটা দিয়ে ওঠে। আমি অনেক কিছু পেয়েছি ঠাকুরের নির্দেশে, এখনো পাচ্ছি। আমার মনে হয় আমার পেছনে কেউ কোনো শক্তি কাজ করছে, যার জন্য আমি এখনো এই 71 বছর বয়সে দাঁড়িয়ে সমস্ত কাজ করছি, সবকিছু মানছি। ভালো থেকো তনুশ্রী। একদম একদম, খুব ভালো থাকুন দিদি আপনিও। হ্যাঁ, আপনি বলেন আমার সাজ, এটা কিন্তু অজান্তেই হয়েছে। আমি গতকাল মায়ের অ্যাকচুয়ালি কামরূপ কামাখ্যা এমন একটা জায়গা, ওখানে না লোকে ঘুরতে যায় না, মানে এটা আমি ভীষণ বিশ্বাস করি। এই নিয়ে আমি 4বার এই অমাবস্যার সময় গেলাম মায়ের জনিপীঠে দর্শনে। যদিও বলা হয় যে ওখানে কিন্তু দর্শনের থেকেও মাহাত্ম্য হচ্ছে পরিক্রমায়, মন্দির পরিক্রমায় বেশি, কারণ 64 যোগিনী পরিবৃতা মা রয়েছেন ওখানে, শক্তিপীঠে মা অবস্থান করছেন তো যোনি মুদ্রাতে। এবং ওখানে একটা বিশ্বশান্তি যজ্ঞ শুরু হয় পুরো অমাবস্যা যখন লাগে, এই যখন প্রবৃত্তি হয় সেই সময় একটা বিশ্বশান্তি যোনিপীঠ তৈরি হয় যজ্ঞের। এবং সেই যোনিপীঠের মধ্যে বিশ্বশান্তি যজ্ঞ, কারণ মা, এই পৃথিবী তো মা, এবং এই সময় মা রজস্বলা হন, পৃথিবী রজস্বলা হয়, মাটি রজস্বলা হয়, যার ফলে সেখানে একটা, এবং মায়ের থেকে ভালো সন্তানের আর কেউ চাইতে পারে না। প্রত্যেকটা মা দেখবেন তার সন্তানের কথাই আগে বলে। আপনি, আমি, আমরা প্রত্যেকে যারা মা, আমরা কিন্তু সবার আগে আমাদের সন্তানের কথা বলি। যখনই কোনো কিছু কোথাও যাই, কোনো জায়গায় মনে হয় যে ব্লেসিংস পাওয়া যাবে, কোনো জায়গায় গেলে মনে হয় খুব ভালো কিছু আমরা ঊর্জা পাবো, আমরা কি বলি, আমার সন্তানকে ভালো রেখো। এই যে মায়ের থেকে ভালো সন্তানের আর কেউ চাইতে পারে না, এটা এর থেকে বাস্তব কথার কিছু নেই। তাই সেখানে বিশ্ব শান্তি যজ্ঞ হয় যে মা যেন তার সমস্ত ক্রিয়েচারকে ভালো রাখে, সমস্ত সন্তানদেরকে ভালো রাখে এখানে। এবং আমি যেটা বলি, এটা আমার নিজের অনুভূতি, যে ওখানে কেউ ঘুরতে যায় না। কারণ দেখুন, সাধারণত মেলা বলতে আমরা কি বুঝি, মেলা বলতে আমরা বুঝি হচ্ছে নাগরদোলা, একটু পাঁপড় ভাজা, একটু খেলনার দোকান, একটু ভেপু, এই সব হবে। এই নাগরদোলা লোকে চড়বে, ইলেকট্রিক ট্রেন চড়বে, বিভিন্ন রকমের সমস্ত রকম মেলা বলতে যেটাই বুঝি। অমাবস্যাও কিন্তু মেলা হয়। কিসের মেলা হয় বলুন তো? জনমেলা, মানুষের মেলা। ওখানে কেউ কিচ্ছু নিয়ে বসেন না, এই সমস্ত কিছু খেলনা বাটি কিচ্ছু থাকে না। রাস্তায় রাস্তায় ক্যাম্পে মানুষকে একটু ঊর্জা দেওয়ার জন্য জল, একটুখানি চা, এইসবই পাওয়া যায়। আর ওষুধ রয়েছে, জায়গায় জায়গায় ক্যাম্প করা হয়েছে। আর মানুষ ওইখানে ওই যে 8 কিলোমিটারটা মানুষকে হেঁটে উঠতে হয় একটা সময়ের পরে, ওখানটা কিন্তু গাড়ি চলে না। গত পরশু দিন থেকে গাড়ি চলছে, যেদিন থেকে নিবৃত্তি হয়েছে তার সন্ধ্যেবেলা থেকে গাড়ি চলছে পাহাড়ে ওঠার। যদিও একদম মায়ের কাছে ওঠার জন্য গাড়ি নয়, মন্দিরের একটা ফার্স্ট গেট অবধি গাড়ির জায়গাটা, তাও গাড়ি নয়, মানে গাড়িটা একটু নিচেই গাড়িটা। তো যেটা বলছিলাম, মানে বাস প্রতীক্ষালয় থেকে হেঁটে যেতে হয়, আমাদের মন্দিরে উঠতে হয়। তো এইখানে মানুষ দেখতে চাই হচ্ছে মানুষকে, অর্থাৎ মানুষের আবেগকে, মানুষের ভক্তিকে, ভক্তির মেলা এখানে। তাই কামরূপ কামাখ্যায় কেউ ঘুরতে যায় না, সবাই কিন্তু নিজেকে রিচার্জ করতে যায়। অসম্ভব ভিড়, কিন্তু মানুষের কোনো ক্লান্তি নেই তার জন্য। নমস্কার, কে রয়েছেন? আমি সন্ধ্যা মাধব বলছি। হ্যাঁ বলুন, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, বলুন আপনার জীবনের অলৌকিক ঘটনা। অলৌকিক অলৌকিক বলতে একটা ঠাকুরের বলছি। ঠাকুরেরই ঘটনা যে শুনবো, যে ভয়ের ঘটনা শুনবো না, বলুন। আমার মেয়ে আর আমি দুজনে মিলে শুয়েছিলাম, রাত্রিতে ছম ছম করে নপুরের শব্দ পাচ্ছে আমার মেয়ে। দুজনে এক জায়গায় পাশাপাশি শুয়ে আছি, কিন্তু সেই শব্দটা আমি পাইনি। আমি পাচ্ছি অফুরন্ত ফুলের গন্ধ, এত সুবাস, এত গন্ধ আমি মানে নিতে পারিনি, এত সুন্দর গন্ধ। এবারে আমি মেয়ে পাশে শুয়ে আছে, তাকে বলতেও পারছি না। আর মেয়ে এসে নুপুরের শব্দ শুনছে, কেউ আমাকে বলতে পারছে। এবারে খানিকক্ষণ দুজনে, মানে আমিও সুগন্ধ
শ্রবণ করলাম, সেও নপুরের ছন্দ শুনলো। তারপরে একটু হালকা করে আস্তে করে মানে আমাকে বলবো বলে একটু ঠেলে দিয়েছে, যে ঠেলে দিতে সঙ্গে সঙ্গে সব বন্ধ হয়ে গেল। মানে তাই আমি এটা বলছি, মানে ঠাকুর যাকে যেটা শোনাবে সে সেটাই শুনতে পাবে। আমাকে কিন্তু শব্দটা শোনায়নি, আমি শুধু গন্ধটা পেয়েছি আর মেয়েকে শব্দটা শুনি। মায়ের কাছে না মানে আমরা ভাবি কি, আমরা না অনেক কিছু নিয়ে যাই। আমরা হয়তো ভাবি যে আমরা এই সমস্ত দুটো হাত ভরে খালি হাতে যাচ্ছি, সব কিছু চেয়ে নেব। আমাদের মনটাকে অনেক খালি করে যেতে হয়। আমরা অনেক অহমিকা নিয়ে যাই, আমি বড় হনু, আমি অমুক, আমি তমুক, এরকম করে আমরা যাই বলে আমরা সম্পূর্ণতা আসে না। আমাদের দুটো হাত খালি করতে হয়, অন্তরটাকে খালি করে মায়ের কাছে যেতে হয়। মা কিন্তু ভরে দেন, মা দেন না তা নয়। এবং যে আমরা যে পজিশন রয়েছি, একটা ঘটনা বলছি আমি। হ্যাঁ আরেকটা ঘটনা বলুন। এই ঘটনাটা খুব মানে মর্মান্তিক ঘটনা। মানে আমার মায়ের সঙ্গে আমার দু একটা কথা কাটাকাটি হয়েছে। মা ঘরে শুয়ে আছে, আমি বারান্দায় এসে শুই। এবারে সেই বারান্দার একটা সরু গলি আছে, গলি দিয়ে সেখানে ঠাকুর ঘর আছে। এবারে আমি শুয়েছি, ঘুমের ঘরে হাতটা এমন করে চলে যাচ্ছে। এবারে ঠাকুর ওখান থেকে যাতায়াত করে। এবার ঠাকুর যেতে যেতে আমার হাতটা আড়াল পড়েছে, যেতে পারিনি। এবারে আমাকে কি করেছে, তুলে নিয়ে আর আমাদের ঘরের বাইরে মানে বাস্তুর মধ্যেই একটা তাল গাছ আছে বড়। হ্যাঁ, এবারে আমাকে বলছে আর করবি বলে সে তাল গাছ পর্যন্ত আমাকে নিয়ে গেছে, তাল গাছের উপর পর্যন্ত। এবারে আমি পাশের ঘরে ঠাকুমা দাদু ঘুমাচ্ছে, আমি ডাকছি ঠাকুমা দাদু করে। আমার মুখ দিয়ে কোনো স্বর বেড়ায়নি, শুধু মুখটা লড়ছে। তারপরে সেই তাল গাছের উপর পর্যন্ত নিয়ে গেছে আমাকে, নিয়ে গিয়ে বলছে আর করবি, আসবি ওখানে রাস্তা ঘিরে আসবি। আমি বলছি না, আসবি। তারপরে আবার আমাকে ঘুরে নিয়ে এসে সেই বারান্দা যেখানে শুয়েছিল সেখানে দুম করে ফেলে দিয়েছে। ফেলে দিবার পরে আমার যে চেঁচানা আর্তনাদরা, সেই স্বরটা বেরিয়ে এলো। মানে উনি মা যতক্ষণ আমাকে স্পর্শ করেছিলেন ততক্ষণ কোনো স্বর বেড়ায়নি। মা আমাকে স্পর্শ ছেড়ে দিতেই স্বরটা বেরিয়ে এলো। তখন আমি চেঁচাচ্ছি। এবারে সবাই, এবারে আমার বাবা, আমার কাকা সবাই এবারে ছুটে এসছে। আমি এবারে বলছি, তারা কেউ বিশ্বাস করেনি। ঠাকুমা ছিল, সেও ছুটে এসছে, কেউ বিশ্বাস করেনি। তো আমার বাবা বলছে হ্যাঁ আছে, মা তো আছে, আমাদের ঘরে যাতায়াত করে, আমি জানি। তুই শুয়েছিলি কেন এখানে? এইরকম ধরনের আমার সঙ্গে ঘটেছিল একটা অলৌকিক ঘটনা। খুব ভালো থাকুন। আমি বলি না, মায়ের কাছে না যেতে হয় খালি হাতে এবং মনের জোর। আমার একটা অফারিংস ছিল। আমি গতবার যখন গিয়েছিলাম মায়ের কাছে, আমি একটা মায়ের কাছে বলে এসেছিলাম যে মা, যদি এটা হয় আমি তোমাকে বাড়ি থেকে খালি পায়ে এসে পুজো দেবো। আপনি ভাবুন, আমার বাড়ি কলকাতা শহরে, আমি যাব খালি পায়ে বাড়ি থেকে কামরূপ কামাখ্যা। আমি এটা কিন্তু মায়ের কাছে বলেছিলাম। কিভাবে যাব আমি বাড়ি থেকে বেরোবো, এয়ারপোর্ট যাব, এয়ারপোর্ট থেকে প্লেনে উঠবো, প্লেন থেকে নামবো, নেমে ওখান থেকে কিন্তু আমি এয়ারপোর্ট থেকে একটা গাড়ি করে ওই মালিগাঁও অবধি গেছি এবং ওখান থেকে আমি হাঁটতে হাঁটতে মায়ের কাছে গেছি। এবং মায়ের কাছে গেছি শুধু নয়, মায়ের কাছে গিয়ে গত পরশুদিন মায়ের মন্দির পরিক্রমা করেছি, গতকাল মাকে দর্শন করেছি, করে তারপরে যখন ফিরেছি তখন আমি জুতো পরে ফিরেছি। এই যে এত দীর্ঘ সময় আমি একদম খালি পায়ে মানে বেয়ার ফুটে গেছি, এটা তো আমার মনের জোর ছিল। কেন জোরটা ছিল বলুন তো? মায়ের জন্য। আমাকে অনেকেই বলেছিল যে না, জুতোটা নিয়ে যাও, এয়ারপোর্টে নেমে, গুয়াহাটি এয়ারপোর্টে নেমে তুমি জুতোটা খুলে নিও। আমি বললাম না, ওটা আমি বলেছি যখন, ওটা আমি করবই। এবং কাল যখন গেছি মায়ের ওই পাহাড়ে যখন উঠেছি, এত ভিড়। আমি আগের দিন পৌঁছেছি, মানে আমি বৃহস্পতিবার বিকেলে পৌঁছেছি, আমি উঠতে পারিনি। মানে সেদিনকে নিবৃত্তি, মাকে সবাই দর্শনার্থীরা, এমন ভিড় হয়েছিল। আমি ওইখানে রাত্রিবেলা একটা হোটেলে থাকতে হয়েছে আমাকে। আমি পৌঁছেছি তখন বাজে হচ্ছে ওই 5:30 নাগাদ, মানে 6টা নাগাদ হোটেলে ঢুকেছি। ঠাই হোটেলে বসে কিন্তু আমি না ঘুমাতে পেরেছি, কারণ আমি একা, আমার অভ্যেস নেই। এবং তারপরে আমি ওখান থেকে
পরের দিন ভোর 4টের সময় গাড়ি আসে এবং সেই গাড়িতে করে 4টের সময় আমি যাই হচ্ছে মালিগাঁও, এবং মালিগাঁও থেকে কিন্তু আমি হেঁটে উঠি, এবং যে রাস্তা দিয়ে হেঁটে উঠবো বলে ঠিক করেছিলাম সেই রাস্তায় এত ভিড় ছিল, যেটা নর্মাল পাহাড়ের রাস্তা, আমি পাশের একটা পাহাড়ি রাস্তা দিয়ে গিয়েছিলাম যেখানে বড় বড় সিঁড়ি। আমি কিন্তু শাড়ি পরে খালি পায়ে কাঁকড় ভর্তি রাস্তা দিয়ে আমি ওভাবে উঠে গেছি, এবং সেই সিঁড়ি পার হয়ে মানে ঢালু টানা চড়াইতে পার হয়ে আমি যখন মায়ের কাছে গিয়ে পৌঁছেছি, মানে কামাখ্যা ধামে গিয়ে যখন পৌঁছেছি, আমি না তখন আর কথা বলার জায়গায় ছিলাম না। আমি ভাবছিলাম যখন রওনা হতে শুরু করলাম ওই চড়া উঁচু সিঁড়িটা দেখে, পারবো তো, মনে হলো মায়ের নামে তো যাই। বিশ্বাস করুন আমি পেরেছি, এবং যখন ওই পেরেছি মায়ের ধামে গিয়ে পৌঁছেছি, তখন আমি আর নিজেকে আটকাতে পারিনি, কন্ট্রোল করতে পারিনি। তখন আমার মানে যত কান্না ছিল ভেতরে সবটা বেরিয়ে গেছে। মনে হচ্ছে যে যদি মায়ের ইচ্ছে না হতো এই ঘটনাটা আমি ঘটাতে পারতাম না। আমি এখনও বলছি, আমার এখনও গায়ে কাটা দিচ্ছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দিল্লি থেকে অপরাজিতা বাসু বলছি। হ্যাঁ বলুন 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 দিদি। হ্যালো। হ্যাঁ নমস্কার তনুশ্রী। হ্যাঁ নমস্কার, বলুন। আমি আপনার ওই প্রতিদিনের রবীন্দ্রনাথ রোজ শুনি। আচ্ছা। এখন পরিচালনা খুব ভালো লাগে। এখন এইটা নতুন শুরু হয়েছে, এটা দেখে আমি হলো ফোনটা এখানে করলাম, তো লেগে গেল। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দিদি, বলুন। হ্যাঁ, আমি একটা নিজের অভিজ্ঞতার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ। বহু বছর আগে, মানে 2005-06 এরকম হবে আর কি। আর তখন আমরা পুরী গিয়েছিলাম। আজকে তো স্নান যাত্রা, সেদিন স্নান যাত্রার দিন ছিল আর কি। তো আমরা দিল্লি থেকে গিয়ে পুরীতে পৌঁছে, জানতাম না সেদিন স্নান যাত্রা বলে। তো পুরীতে পৌঁছে দেখলাম যে স্নান যাত্রার জন্য জগন্নাথ দেব তো মন্দিরে থাকবেন না, ওনাকে তো বাইরে নিয়ে আসা হয় ওনাদের। তো ওইখানে দেখবো। তো আমরা গিয়েছি, ওখানে ট্রেন 7 ঘন্টা লেটে পৌঁছেছে রাজধানী। অনেক মুশকিল হয়েছিল, তা সত্ত্বেও পৌঁছে আমরা হোটেলে উঠে ওখানে যখন মন্দিরে এসে গেলাম, পুরোহিত মশাই বললেন যে আজকে তো এখানে পুজো টুজো দেওয়া যাবে না, আমরা করিয়ে দেবো, আপনি দূর থেকেই দর্শন পাবেন। তো সেটা হলো। তারপরে বাড়িতে ফিরে এসে, এই হোটেলে ফিরে এসে খেয়ে দিয়ে একটু, আমার হাজব্যান্ড আর মেয়ে ছিল সঙ্গে, ওরা একটু বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আমি তখন ভাবলাম যে আমি একটু সমুদ্র দর্শন করে আসি বলে আমি সমুদ্রের ধারে গেলাম। আর একলা গিয়ে সমুদ্রের ধারে খানিকক্ষণ ঘোরাফেরা করে আবার হোটেলে ফিরে এলাম। তারপরে তো সন্ধ্যেবেলা, বিকেলবেলা আমার মেয়ের ইচ্ছে হলো যে আরেকবার দেখবে জগন্নাথকে। ওখানে মন্দিরে গিয়ে ওখান থেকে আরেকবার সন্ধ্যেবেলা আরেকবার দেখে আমরা আসতে চাই। তো অনেকবার বলছে চলছে, আমরা সমস্ত, সেদিন তো স্নান যাত্রা বলে সব বন্ধ, সব জায়গায় ব্যারিকেড করা, কিছু গাড়ি টাড়ি কিছুই পাওয়া যাচ্ছে না। যাই হোক কোনো রকমে একটা ইয়েতে মন্দিরের বেশ 1 কিলোমিটার আগে নামিয়ে দিল। তো হাঁটতে হাঁটতে আমরা গিয়েছি, গিয়ে ওখানে দাঁড়িয়ে তখন আরতি করছে সবাই আর কি, প্রদীপ জ্বালিয়ে ইয়ে করছে জগন্নাথ দেবকে। তারপরে আমরা সেখানে প্রদীপ দেখানো হলো। তারপরে বাড়ি ফিরে এলাম, হোটেলে ফিরে এলাম। আমাদের আবার সেই দিন রাত্রিরেই, মানে 9:30 না 10টায় কটায় পুরী এক্সপ্রেস ছাড়ে, আমাদের কলকাতায় ফেরার টিকিট কাটা। আর তো হোটেলে ফিরেই তখনই রওনা হতে হবে কিছুক্ষণের মধ্যেই। আমরা সন্ধ্যেবেলা ফিরেছি 6টা 6:30 নাগাদ। তখন হোটেলে ঢোকার মুখেই আমার মেয়ে বললো, তুমি তো সমুদ্র দেখেছো, আমি তো সমুদ্রের ধারে যাইনি, তো আমি একবার যাব বলে জোর করেই প্রায় সমুদ্রের ধারে গেলাম।
তখন এখনকার মতন লাইট টাইট দেওয়া ছিল না, সমুদ্রের ইয়েতে মানে অন্ধকারই ধরতে গেলে সি বিচটা। কিন্তু তখন সমুদ্রে উঠছে, চাঁদ উঠছে, একদম গোল সোনার থালার মতন চাঁদ উঠছে, সেটা একটা মানে অলৌকিক দৃশ্য। সমুদ্রের ঢেউয়ের ফেনাতে চাঁদের আলো একবারে ঝলকে উঠছে সমস্ত ফ্ল্যাশ লাইটের মতন। একদম, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে সঙ্গে নিয়ে ঠিক রাখুন, সবাইকে নিয়ে চলুন, ভালো থাকুন, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন। পৃথিবী কিন্তু চলছে তার ইচ্ছেতেই, তিনি যদি না চাইতেন কিছুই হতো না। আর কলিকালে বলা হয় যে জগন্নাথ ধাম মানে পুরী ধাম হচ্ছে সবথেকে পূর্ণ তীর্থ, তার কারণ এখানে স্বয়ং কৃষ্ণ বিরাজমান। জগন্নাথের হৃদয়, কৃষ্ণের হৃদয় প্রতিস্থাপন করা রয়েছে জগন্নাথে, এবং জগন্নাথ হচ্ছে অনিমেষ, তিনি চোখের পলক ফেলেন না, তাই প্রভু সব দেখছেন। প্রভুর ইচ্ছে না হলে কিছুই হবে না। ভালো থাকুন সকলে, আবার দেখা হবে, নমস্কার।